আমাকে রেসপন্স করবা, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে তাহলে কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে শুরু করে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তোকে ফাইন, আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো এখন যেটা আমরা করবো এখানে যে আমরা বরের ঘাত নিয়ে প্রথমে আলোচনা করব। তো বরের ঘাত কি? তো বরের ঘাতকে হচ্ছে আমরা নর্মালি জে দিয়ে প্রকাশ করি। বরের ঘাতকে জে দিয়ে প্রকাশ করি। তো জে সমান সমান কি লেখা যায়? জে সমান সমান লেখা যাবে এফ টি। মানে অনেক বড় মানের একটি বল যদি খুব অল্প সময় ধরে ক্রিয়া করে, তো বল এবং বলের যে ক্রিয়াকার এদের গুণফলকে কি বলা হবে? বলের ঘাত। আর এফটাকে বলা হয় কি? এফটাকে বলা হয় হচ্ছে ঘাত বল। ওকে, আচ্ছা, তো এখন এই বলের ঘাত সমান সমান আরো লেখা যাবে এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। তো এবার চলো আমরা হচ্ছে চলে যাই, আমাদের অঙ্কে চলে যাই। এখানে কি ছিল যে 2 কেজি ভরের একটি লৌহ গোলক, একটি গোলক আছে যার ভর কত আমাদের 2 কেজি, ঠিক আছে? যার ভর হচ্ছে আমাদের 2 কেজি। তো এখন এই 2 কেজি ভরে একটি গোলক কি করলো, দেয়ালের সাথে, এখানে একটা আমি দেয়াল আঁকলাম, সে 4 মিটার পার সেকেন্ড বেগে, সে হচ্ছে কি করছে 4 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে ধাক্কা খেয়ে আবার কি করলো 4 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করলো, ঠিক আছে? আবার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করলো। তো প্রশ্নে বের করতে বলেছে ঘাত বল কত, মানে প্রশ্ন আমাদের এখানে এফ বের করতে বলেছে, ঠিক আছে? তো এবার চলো আমরা আগে দেখি, আমরা আগে বলের ঘাত বের করি। তো দেখতেই পাচ্ছ আদি বেগ ইউ যেদিকে, শেষ বেগ ভি কি তার বিপরীত দিকে। তো এখন আমরা যদি শেষ বেগের সাইনটাকে প্লাস বলি, তাহলে আদি বেগের সাইনটাকে আমরা কি বলবো? মাইনাস বলবো। কেন বলবো? কারণ দুইজনের বেগ হচ্ছে বিপরীত দিকে। তো একজনের সাইনকে যদি আমরা প্লাস ধরি, আরেকজনের সাইনকে মাইনাস ধরবো। তো ভি এর সাইনটাকে আমরা প্লাস ধরে লিখলাম 4 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ এর সাইনটা কি হবে? মাইনাস, এবং বেগটা কত? 4 মিটার পার সেকেন্ড। এবং সূত্র কি? জে সমান সমান এম ভি মাইনাস এম ইউ ইকুয়ালস কি এফ টি। তো দেখো আমাদের এখানে সংঘর্ষের ক্রিয়াকাল দিয়ে দিয়েছে কত? 0.1 সেকেন্ড দিয়ে দিয়েছে। তো এখান থেকে তুমি আসলে কি বের করতে পারবা? এখান থেকে তুমি ঘাত বলের মান বের করতে পারবা। দেখো এম জানো, ইউ জানো, ভি জানো, টি জানো, এফ বের করতে পারবা। ওকে, এটা আসলে ভ্যালু বের করে দেওয়া মনে হয় না দরকার আছে। তা আশা করি আমরা সবাই পারবো, খুবই সহজ একটি অঙ্ক ছিল। এবার চলো আমরা নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করি। গতিসূত্র সমান সমান কি দেখা যায়? এফ সমান সমান কি ছিল? এম এ ছিল। তো চলো আমরা এই এই কনসেপ্ট গুলো নিয়ে আমরা কিছু আলোচনা করি। তো চলো দেখি এখানে কি কি বলেছে। আমাদের এখানে হচ্ছে কি আছে? 500 কেজি ভরের একটি গাড়ি আছে। এম এর মান কত? 500 কেজি ভরের একটি গাড়ি আছে, যে কত বেগে চলছে? ইউ বেগে চলছে। ইউ এর মান কত? 60 কিলোমিটার পার আওয়ার। তো তুমি একটু চ্যাট বক্স আমাকে জানায় দাও, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি একে মিটার পার সেকেন্ডে নেই কত আসবে? সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানায় দাও কত আসে, একটু বলো। হ্যাঁ, নয়ন বলছে যে ভাইয়া ইউ পজিটিভ হইলে কি হইতো? কোনো সমস্যা হইতো না। একই কথা, তুমি যে কোনো একটাকে প্লাস ধরতে পারো। তো এখান থেকে কত আসে? এখান থেকে হচ্ছে আমাদের ইউ এর মানটা আসে হচ্ছে, তোমরা একটু চ্যাট বক্সে জানায় দাও আমাকে যে কত কত আসে। আমি তোমরা যে ভ্যালু জানাবা ওইটা দেখে আমি আসলে লিখবো, ঠিক আছে? তা আমি হচ্ছে লিখলাম যে 50/3 মিটার পার সেকেন্ড, এরকমই মনে হয় অনেকের আসছে। এই তো সাব্বাস, সবাই দেখে আনসার জানাচ্ছ। তো সে কি করলো, বেগে চলছিল, এবার কি করলো, ব্রেক চেপে গাড়িকে 50 মিটার দূরে থামানো হলো। তো এস এর মানটা কত আমাদের এখানে? 50 মিটার। তো 50 মিটার বেগ চেপে থামানো হলো, তো শেষ বেগটা কত? 0। তো আমরা এখান থেকে আসলে বের করতে পারবো গাড়ির বাধাজনিত মন্দন কত। তো যেহেতু এখানে বেগ কমে গিয়েছে, তার মানে এখানে কি হবে? মন্দন হবে। তো সূত্র কি? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তো ভি এর মানটা কত আমাদের? 0। ইউ এর মানটা হচ্ছে যে এত পেলাম, এস কত? 50। তো এখান থেকে তুমি কিন্তু সরাসরি এর মানটা পেয়ে যাবা। এবং এর মানটা কত আসে? এর মানটা আসে হচ্ছে 25/9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন
প্রশ্ন আরেকটা জিনিস বলে দিয়েছে যে রাস্তার ঘর্ষণজনিত বল হচ্ছে কত, 100 নিউটন। তো এফ কে এটা হচ্ছে কি, রাস্তার ঘর্ষণজনিত বল। তো রাস্তাকে আমি এখানে আর দিয়ে লিখি, আর ফর রোডও হইতে পারে, রাস্তা হইতে পারে, একই কথা। তো আমি এখানে লিখি যে রাস্তার ঘর্ষণজনিত বল। তো রাস্তার ঘর্ষণজনিত বল দেয়া আছে কত, 100 নিউটন। তো এই যে এ যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বাধা দানকারী মন্দন। আমি এখানে তো লিখে রাখি, আমি প্রচুর বাংলা লাইন লিখবো যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। বাধা দানকারী মন্দন। তো এখন আমাদের বস্তুর ভর জানো, বাধা দানকারী মন্দন জানো, তো তুমি কি এখন বাধা দানকারী বলের মানটা বের করতে পারবা না? বাধা দানকারী বল মানে গাড়িকে বাধা দিচ্ছে কি পরিমাণ বল, বাধা দানকারী বল এফ সমান সমান লিখতে পারবো কি, এম এ। তো আমাকে একটু জানায় দাও তো এই বাধা দানকারী বলের মানটা কত আসতেছে। সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানায় দাও যে এই বাধা দানকারী যে বলের মান এটা কত আসবো। সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানায় দাও, একটু ভগ্নাংশ করে লিখো, ভগ্নাংশ করে লিখো, যে চ্যাট বক্স একটু জানায় দাও যে বাধা দানকারী বলের মানটা কত এসেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকেই ঠিক আনসার দিচ্ছে, তবে এই ভ্যালুটা আসবে হচ্ছে এম এর সাথে এ গুণ দিব, তো কত আসবে, 125 শূন্য শূন্য ভাগ হচ্ছে 9 নিউটন। এখন দেখো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো হুম, এখন যেটা হচ্ছে এই বাধা দানকারী বল কে কে আছে। প্রথমত আমাদের বাধা দানকারী বল কাজ হিসেবে, বাধা দানকারী বল হিসেবে কাজ করছে কে, তুমি যে ব্রেক প্রয়োগ করেছো সেই ব্রেক বল আর কি রাস্তার ঘর্ষণ বল, দুইজন মিলে হচ্ছে গাড়িকে বাধা দিচ্ছে। তা আমি কি লিখতে পারি না এখানে যে বাধা দানকারী বল এফ সমান সমান লিখতে পারি, কে কে আছে এখানে, একটি আছে হচ্ছে আমাদের ব্রেক জনিত বল প্লাস ঘর্ষণ বল, এই দুইজন মিলে হচ্ছে আমাকে বাধা দিচ্ছে, দুজন মিলে হচ্ছে আমাকে এই বলটা দিচ্ছে। তো দেখো এখানে ভাইয়া যে আমাদের বাধা দানকারী বলের মানটা আমরা পেয়ে গিয়েছি কত, 12,500। আর ব্রেক জনিত বলটাকে আমরা বলি হচ্ছে এফ বি, বি ফর ব্রেক, ব্রেক জনিত বল প্লাস ঘর্ষণ বলের মানটা হচ্ছে এই যে আমরা জানি, ঘর্ষণ বলের মানটা জানি এফ আর। ঠিক আছে। তো রাস্তায় ঘর্ষণ বল আর বেগজনিত বল দুজন মিলে হচ্ছে আমাকে মোট বাধা দিচ্ছে এফ পরিমাণ। তো এখান থেকে তুমি কিন্তু এফ বি এর মানটা কিন্তু বের করতে পারছো। ওকে, তো এভাবে তুমি ব্রেকজনিত বলের মানটা হচ্ছে সহজেই বের করে ফেলবা। ঠিক আছে, তো আশা করি এটুকু সবাই বুঝছি। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। তো এখানে যেটা হবে, এবার আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। আচ্ছা তাসনিম বলছে ভাইয়া ম্যাথটা বুঝি নাই, কোথায় বুঝে নাই ভাই একটু আমাকে আমাদের ক্লিয়ার করে বললে ভালো হয়। তাসনিম কোথায় বুঝো নাই একটু বললে ভালো হয়, মানে কি বুঝো না এটা বলতে হবে তো। আচ্ছা ওকে তাসনিম তুমি তো জানাই দিও কি বুঝো নাই। তো এখানে জেরিনো বললো যে রিপিট করতে বললো আরেকবার, আমি একটু রিপিট করে দেই ওদের জন্য। তো এখানে যেটা হয়েছে এই বাধা দানকারী বলের মানটা আমরা বের করেছি। ঠিক আছে, বাধা দানকারী বল কে কে, কে কে বাধা দিচ্ছে, ব্রেকও বাধা দিচ্ছে, গাড়ির ব্রেক বাধা দিচ্ছে, ঘর্ষণ বল বাধা দিচ্ছে। তো দুইজনকে যোগ করে আমি হচ্ছে কি মোট বাধা দানকারী বল পেয়ে যাব। ঠিক আছে, তো এফ জানো, ঘর্ষণ বল জানো, এখান থেকে তুমি এফ বি এর মানটা পেয়ে যাবে। এই যে ঘর্ষণ বল তুমি জানো। এখন কি আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা একটু চ্যাট বক্সে জানা দাও তো বুঝছো কিনা। আচ্ছা আমি আসলে এখানে ঘর্ষণ বলই লিখছি, এই যে এখানে একটু ঘর্ষণ বলই লিখছি এই যে। ঠিক আছে, আচ্ছা হুম, ওরা বুঝছে আর কি। এবার হচ্ছে আমরা চলো চলে যাই সামনে, আগে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। তো এখানে মনে করো যে একটি বস্তু আছে যার ভর হচ্ছে m1, তো বেগ হচ্ছে কত u1। আরেকটি বস্তু আছে যার ভর হচ্ছে m2, বেগ হচ্ছে কত u2। এবং এদের মধ্যে কি হইলো, ধাক্কাধাক্কি হইলো, ধাক্কার ফলে হচ্ছে m1 ভরের বস্তু হচ্ছে v1 বেগে যাচ্ছে,
এম টু ভরের বস্তু হচ্ছে ভি টু বেগে যাচ্ছে। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী লিখতে পারবো কি m1u1 প্লাস m2u2 প্লাস m1v1 প্লাস m2v2। তো এবার আমি একটা কথা বলি, তোমরা আমাকে চ্যাট বক্সে জানাই দিবা ইয়েস অর নো, ওয়াই অথবা এন। এই ভি তো ভেক্টর রাশি তাই না, তো ভি কে কি আমি আই জে কে দিয়ে প্রকাশ করতে পারবো? এটাকে জানাই দাও তো চ্যাট বক্সে। ভি কে কি আমরা আই জে কে দিয়ে প্রকাশ করতে পারবো কিনা? ভি যেহেতু ভেক্টর রাশি, হ্যাঁ পারবো। তার মানে বেগকে আমরা চাইলেই কি করতে পারি, চাইলেই হচ্ছে আমরা আই জে কে দিয়ে প্রকাশ করতে পারি। তো চলো দেখি। এবার চলো, এখানে হচ্ছে একটি অঙ্ক আছে ভরবেগের সংরক্ষণশীলতার অঙ্ক। তো চলো আমরা এখানে আগে অক্ষ এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, আর এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এখানে দেখি কি কি বলেছে। 5 কেজি ভরের একটি বস্তু, 5 কেজি ভরের একটি বস্তু কি করছে, সে 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে, আগে যেটুকু প্রশ্ন পড়েছি ওইটুকু এঁকে ফেলি। তো আমাদের এখানে একটি বস্তু আছে যার ভর কত, যার ভর হচ্ছে 5 কেজি, m1 সমান সমান 5 কেজি ভরের বস্তু। তো সে এক্স অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে। তো আদি বেগ u1 কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তো এই 2 এর পাশে কি আই লিখবো না জে লিখবো না কে লিখবো একটু বলো তো? এক্স অক্ষ বরাবর যেহেতু আই লিখবো, শারমি বলেছে। হ্যাঁ এই যে ইমরান দেখো, এখানে দেখো জিনিসটা, তাহলে বুঝতে পারবো আমি অঙ্কটা করছি এখন। তো আই লিখবো এক্স অক্ষ বরাবর যেহেতু আসছে। ওকে, এবার হচ্ছে পরের অংশের দিকে তাকাই। 3 কেজি ভরের আমাদের কাছে আরেকটি বস্তু আছে এবং ও কি স্থির। তো আমরা চলো একটু করে অঙ্ক পড়ি, একটু করে অঙ্ক আঁকি। তো এখানে আরেকটি বস্তু আমরা দেখতে পেলাম, এর ভর কত? এর ভর হচ্ছে m2 সমান সমান 3 কেজি। তো হচ্ছে কি স্থির, মানে দ্বিতীয় বস্তুর আদিবেগ হচ্ছে 0। তো এই স্থির বস্তুকে পেছন থেকে গতিশীল বস্তু এসে ধাক্কা মারে, ধাক্কা মারার পর 5 কেজি ভরের বস্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে 1 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়। ধাক্কা মারার পর কি হয়েছে, এই যে 5 কেজি ভরের যে বস্তু ছিল সে এক্স অক্ষের সাথে কত কোণ করলো, সে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে 1 মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে আমাদের ভেক্টর, ঠিক আছে, তাই ভেক্টর সাইন দিলাম। 1 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে চলে গেল, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে গেল, ঠিক আছে। তো খেয়াল করে দেখো যে বস্তুটা কি করলো, যে এভাবে চলে গেল 1 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে। তো এবার তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও, এই যে আমরা ভি যে এখানে পেয়েছি, এই যে আমরা ভি যে পেলাম, v1 যে পেলাম, এই v1 কে কি আমরা দুটো উপাংশে ভাঙতে পারি? এই v1 কে আমরা কি করতে পারি, দুটো উপাংশে ভাঙতে পারি। একটি হচ্ছে তার আনুভূমিক উপাংশ, আরেকটি হচ্ছে তার উলম্ব উপাংশ। এইভাবে আমরা কি করে ফেলতে পারি, ভাঙতে পারি। তো এই বেগটা কত আমাদের, এই বেগটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তাই না, 1 মিটার পার সেকেন্ড। তো তোমরা আমাকে এবার এই যে এই কোণটা কত, আনুভূমিকের সাথে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তো তোমরা আমাকে এবার চ্যাট বক্সে জানায় দাও যে এই যে v1 যে পেলাম, এই v1 এর আনুভূমিক উপাংশ কত, উলম্ব উপাংশ কত? চ্যাট বক্সে আমাকে একটু জানায় দাও সবাই। v1 এর আনুভূমিক উপাংশ, এই যে প্রান্তকে কংগ্রাচুলেশন, সে আগেই আমাদের পুরোপুরি বলে দিয়েছে। আনুভূমিক উপাংশ হচ্ছে কত, যে অভিক বলেছে 1 cos 30, মানে হচ্ছে √3/2। আর উলম্ব উপাংশ কত হবে, উলম্ব উপাংশ হবে হচ্ছে 1 sin 30। সৈকত আমাদের দুইটা আনসারই দিয়েছে। তো উলম্ব উপাংশ হবে হচ্ছে 1 sin 30, মানে হচ্ছে কত, হাফ। তো আমরা কি এই যে এই জিনিসটাকে আরো সুন্দর করে লিখতে পারি না, যে আই জে কে এর মাধ্যমে। তো v1টাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, v1 কে লিখতে পারি হচ্ছে আনুভূমিক উপাংশ কত, √3/2, যেহেতু এক্স অক্ষ বরাবর তাই আমি এখানে আই লিখছি। উলম্ব উপাংশ কত, হাফ, যেহেতু ওয়াই অক্ষ বরাবর তাই আমি এখানে হাফ জে লিখছি আর কি,
ঠিক আছে? তো প্রশ্ন বের করতে বলেছে অপর বস্তুর মানে 3 কেজি ভরের বস্তুর বেগের মান এবং দিক কত, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা এবার চলো তাহলে যেটা করব, আলিফ আসলে সবাই তো আনসার দিয়েছে, আমি আসলে সবার তো পড়তে পারিনি, সবাই আসলে আনসার দিয়েছে মানে ঠিক আছে সমস্যা নাই। ওয়াইন না, অ্যাঙ্গেল হচ্ছে ভাইয়া তীর্থ দেবনাথ যেটা লিখেছে এটাই হবে ভাইয়া, 60 হবে না, 30 হবে, কারণ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। ওকে, আচ্ছা তুমি 60 দিলে এখানে কজ নাও রাখতো, যাই হোক। দেখি এবার ইশিকা বলেছে যে কোন কোন ম্যাথে আইজে কে ধরবো, তুমি সব ম্যাথেই ধরতে পারো কিন্তু দ্বিমাত্রিক গতি হইলে আইজে কে ধরবা। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের বের করতে বলেছে এই যে সেকেন্ড যে অবজেক্ট ছিল এটা অবশ্যই ভেক্টর দিব, সে ভি টু এর মান এবং দিক কত। ঠিক আছে, তো চলো আমরা সূত্র লিখি, আমাদের তো আসলে যেখানে লিখি আর কি সমস্যা নাই। সূত্র কি, m1u1 প্লাস m2u2 ইকুয়ালস m1v1 প্লাস m2v2। আচ্ছা, তো এখন দেখো এখানে আমরা m1 এর মান বসাই 5 কেজি, u1 এর মান বসাই কত, u1 এর মান হচ্ছে আমাদের 2i, u2 এর মান তো 0, কিছু লিখার নাই। এবার m1v1 এর মান বসাই, তো 3/2 i প্লাস হাফ জে, m2 এর মান বসাই, তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে তুমি আসলে v2 এর যে ভ্যালু, v2 এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে, v2 এর ভ্যালুটা হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা আমি ক্যাপ দেই নাই, তোমরা একটু ক্যাপ দিয়ে নিও, আমার ক্যাপ মিস হয়ে যায়, আমি এইচএসসি পরীক্ষার সময় হবে ক্যাপ ট্যাপ নিয়ে কনসার্ন ছিলাম না অত। তো এখান থেকে v2 এর মান কত আসে, 1.89i আর হচ্ছে 0.833j। ঠিক আছে, তুমি এইটুকু যদি বের করে রাখো তাহলে হবে। আর কেউ যদি মান বের করতে চাও তো মান বের করা তো খুবই সহজ, এই যে রুট করে দিবা। ঠিক আছে, তো এইভাবে অঙ্কটা করে ফেলবা। তো v2 এর মান হচ্ছে তুমি এখানে 2i না রেখে 2 লিখতে প্রবলেম আছে নির্ণয়, কারণ হচ্ছে কি 2iটা কেন লিখেছি, কারণ সেটা এক্স অক্ষ বরাবর, এখন যদি ভাইয়া ওয়াই অক্ষ বরাবর হইতো তখন 2j লিখতাম। ঠিক আছে, ম্যাথ হচ্ছে নয়ন বলেছে ভাইয়া ভেক্টর ছাড়া করা যায় না, ভাইয়া আসলে ফিজিক্সে কোনো কিছু ভেক্টর ছাড়া করা যাবে না, তোমাকে উপাংশে ভাগটা করতেই হবে। ওকে, তো আমরা আশা করি এটুকু বুঝছি। আর তুমি যখন আইজে কে দিয়ে প্রকাশ করবা তখন তোমাকে আলাদা করে দিক বের করতে হবে না, কারণ জিনিসটা দেখেই আসলে বোঝা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর এত, আর ওয়াই অক্ষ বরাবর না মাইনাস ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এত। ঠিক আছে, এটা দেখে আসলে বোঝা যাচ্ছে ভ্যালুটা, তো আমাকে আসলে দিক বের করা ওভাবে প্যারা নিতে হবে না। ঠিক আছে, এবার আসি পরের অংশের দিকে তাকাই। তো এবার হচ্ছে সিস্টেমের ত্বরণ বের করতে বলেছে, কোন জায়গায় ত্বরণ বের করতে বলেছে, 15 কেজি এবং 10 কেজির মধ্যকার দড়িতে টান বল বের করতে বলেছে। ঠিক আছে, 15 কেজি এবং 10 কেজি মধ্যকার দড়িতে টান বল বের করতে বলেছে। তো একটা কাজ করি আমরা, আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা চলো এম একটা করি এখন। দিক কি ভাই, মেহেদি বলেছে, তো তুমি যখন আই জে কে দিয়ে প্রকাশ করবা তখন আসলে দিকটা দেখেই বোঝা যাচ্ছে যে এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে 1.89 মিটার পার সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে -0.833। তো এটা আসলে এই মানে আলাদা করে দেখানো কোনো দরকার নেই, তুমি চাইলে হচ্ছে বের করতে পারো, টেন থিটা দিয়ে বের করতে পারো, কিন্তু ওই আইজেফ কে ফর্মেটে লিখতে আসলে তোমাকে অ্যাঙ্গেল বের করতে হবে না। ঠিক আছে, এটা মানে খুব সহজেই বোঝা যাইতেছে আর কি। আচ্ছা আমরা একটু সামনে আগাই, হ্যাঁ আমরা একটু সামনে আগাই। এবার চলো, মাহফুজ বলেছে 2-3টা বস্তু থাকলে কি করব, 2-3টা বস্তু থাকলে ওই যে M3U3 নিয়ে আসবা, 3টা নিয়ে আসবা। ওকে, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে একটা বক্স করে ফেলেছি। তো তুমি এই 3টা বস্তুকে একটি বস্তু হিসেবে কনসিডার করো, এখানে 3টি বস্তুকে তুমি এখানে একটি মাত্র বস্তু হিসেবে এখানে কনসিডার করো। ওকে, আচ্ছা ওকে ফাইন, তো আমরা চলো দেখি।
তো তিনটি বস্তুকে তুমি যখন একটি বস্তু হিসেবে কনসিডার করবা, তখন যেটা হবে যে এই পুরা সিস্টেমের, এটাকে আমি একটা সিস্টেম হিসেবে চিন্তা করতে পারি, এই পুরা জিনিসটার ভর কত হয়ে যাবে, আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও তো, পুরা জিনিসটার ভর কত হয়ে যাবে, একটু চ্যাট বক্সে সবাই জানাই দাও। মানে আমি যদি পুরা জিনিসটাকে একটি বস্তু হিসেবে কনসিডার করি, পুরা জিনিসটা ভর হয়ে যাবে 30 কেজি। সবাই বলতেছো আমরা, বৈশাখী, পারভেজ, সবাই ঠিক আনসার দিচ্ছে। পুরা জিনিসটা ভর হয়ে যাবে 30 কেজি। তো এই পুরা সিস্টেমের উপর তুমি 60 নিউটন বল প্রয়োগ করেছো। তো এফ সমান সমান কি, এম এ। তো এখান থেকে তুমি যেটা করবা, এখান থেকে তুমি এ বের করতে পারবা। এর মানটা আমরা এখান থেকে দেখো সুন্দর মতো পেয়ে গেলাম, মানে প্রত্যেকটা বস্তুর উপর ত্বরণের মানটা হচ্ছে পেয়ে গেলাম। এখন প্রশ্ন আমাকে বের করতে বলেছে 15 কেজি এবং 10 কেজির মধ্যকার দড়িতে টান কত। এই যে এই দড়ি হচ্ছে আমাদের 15 কেজি আর 10 কেজির মধ্যকার, আর এই দড়ি হচ্ছে 5 কেজি আর 15 কেজির মধ্যকার। তো আমাদের টান বের করতে বলেছে কি 15 কেজি এবং 10 কেজি দড়ির মধ্যকার টান কত। তো চলো এবার চিন্তা করি। তো যেটা আমরা করবো এখন, এই 15 কেজির পেছনে যতগুলা বস্তু আছে সবগুলাকে, আনসার কি ঠিক আছে না বের করা? হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো 15 কেজির পেছনে যতগুলো বস্তু আছে সবগুলোকে আমরা এখন একটি বস্তু হিসেবে কনসিডার করব। তো এখন দেখো এই পুরা সিস্টেমের উপর মানে টান বল কাজ করছে কোন দিকে, টান বল কাজ করছে এই দিকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, নাবিল তোমার কথা একদম ঠিক আছে। তো এখন দেখো, এখন আমাকে বলে দাও তো এইটুকু সিস্টেমের ভর কত হবে। সব একটু চ্যাট বক্সে জানা দাও তো, এইটুকু সিস্টেমের ভর কত হবে। 20 কেজি। সবার আগে আনসারটা দিয়েছে কে, তানজিলা সবার আগে ঠিক আনসার দিয়েছে। কেমনে যে 5 আর 15 যোগ করে 20 হয়, এভাবে 20 কেজি। তো এখান থেকে দেখো এই টান বলকে আমরা কি করলাম, টি দ্বারা প্রকাশ করলাম। টি সমান সমান কি লিখবো, এম এ। এম হচ্ছে কত 20, এ হচ্ছে কত 2। তো এখান থেকে টি এর মান কত আসবে, 40 নিউটন আসবে। আশা করি এটুকু বুঝছি, কিছু বলার নাই, খুবই সহজ একটি অঙ্ক। এবার চলো আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলো এই পলির অঙ্কে চলে যাই। তো এই অঙ্কটা হচ্ছে কিরকম অঙ্ক, খুবই সহজ একটি অঙ্ক। তো চলো দেখি। এখানে যেটা হচ্ছে একটি পলি দেখতে পাচ্ছি। তো এর উপর 6 কেজি ভরের একটি বস্তু আছে, আরেকটি হচ্ছে 4 কেজি ভরের একটি বস্তু আছে। হ্যাঁ নীতিশা, একদম সেম প্রসেসে করতে হবে। আগের ম্যাথের আনসার ছিল 40, ঠিক আছে। আর পুলি হচ্ছে এই যে দেখবা যে লো বাজেট কনস্ট্রাকশন কাজে সিমেন্ট যে উপর থেকে নিচে তোলে, ওইটা হচ্ছে পুলি, পুলি দিয়ে তোলে আর কি, ঠিক আছে। এবার চলো আমরা দেখি। এই যে একটা গোলাকার চাকতি আছে, এই দুই পাশে আমি 4 কেজি ভরের একটি বস্তু, আরেক পাশে হচ্ছে 6 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলাম। এখন তোমরা আমাকে চ্যাট বক্সে জানা দাও তো, 6 কেজি ভরের বস্তু কি ভারী বস্তু, আর 4 কেজি ভরের বস্তু কি হালকা বস্তু। এখন আমাকে বলো তো কোন বস্তু নিচে নামবে আর কোন বস্তু উপরে যাবে, তো চ্যাট বক্সে একটু জানা দাও আমাকে। 6 কেজি ভরের বস্তু হচ্ছে নিচে নামবে। এই যে যারা এটা জিজ্ঞেস করতেছো এর মান 2 কিভাবে আসছে, এই যে দেখো বের করে রেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে 6 কেজি ভরের বস্তু হচ্ছে নিচে নামবে যেহেতু ভারী, 4 কেজি ভরের বস্তু হালকা তার মানে উপরে উঠবে। মানে সিস্টেমটা হচ্ছে আসলে গতিশীল হবে কেমনে, এই যে এইভাবে তারা এ ত্বরণে গতিশীল হবে। আমাদের সেই কার্যকর ত্বরণ এ কত আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো এবার চলো আমরা দেখি অঙ্কটা কিভাবে করা যায়। তো খেয়াল করে দেখো, এই বস্তু 6 কেজি ভরের বস্তুর ওজন, আমি এটাকে ধরি হচ্ছে, আমি এখানে একটু লিখি, এই M2 হচ্ছে আমাদের 6 কেজি আর M1 হচ্ছে আমাদের 4 কেজি।
এখন আমাকে একটু বলো তো, এই 6 কেজি ভরের যে বস্তু, ওর ওজন m2g, m2g কাজ করছে নিচের দিকে, আর সুতার প্রযুক্ত টান বল কাজ করছে কোন দিকে? উপরের দিকে। ঠিক আছে, সুতার টান বল কত? সমান। সুতার টান বল হচ্ছে টি, কাজ করছে উপরের দিকে। ঠিক আছে, এখন আমাদের এই 6 কেজি ভরের বস্তু যাচ্ছে কোন দিকে? যাচ্ছে নিচের দিকে যাচ্ছে। তো তাহলে আমাকে একটু বলো তো, যে এখানে এম জি মানে এখানে বড়কে m2g বড় নাকি টি বড়? আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও। এই যে লাফি সবার আগে ঠিক আনসার দিয়েছে। এখন অবশ্যই m2g বড়। আমরা হচ্ছে এখন m2 এর জন্য ক্যালকুলেশন গুলো করছি। m2g বড় কারণ বস্তু যেহেতু নিচের দিকে যাচ্ছে, তার নিচের বড় বড় বড়, আর উপরের দিকের টান বল কি ছোট। এটা সমান সমান লেখা যাবে কি m2a। লিখলাম কেমনে? যে সামেশন অফ এফ সমান সমান এম এ। এই কনসেপ্ট থেকে আমি এই ইকুয়েশনটা লিখেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলো সেম ক্যালকুলেশন করব m1 এর জন্য। এখন তোমরা সহজে বুঝে যাবা যে অ্যাকচুয়ালি কি হবে। এখানেও এই m1টা আসলে কি 4 কেজি। তো দেখো যে এখানে আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, যে এইখানেও ওজন কাজ করবে কোন দিকে? এখানেও আমাদের বস্তুর ওজন m1g কাজ করবে হচ্ছে নিচের দিকে, আর সুতার যে টান বল সেটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে। ঠিক আছে, এখন আমাদের বস্তু যাচ্ছে কোন দিকে? বস্তু যাচ্ছে উপরে। ঠিক আছে, বস্তু যাচ্ছে কোন দিকে? উপরে। তো এবার আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও যে এখন বড়কে, হ্যাঁ দুই দিকে সুতার টান যদি সমান না হয় পার্থ, তাহলে সুতা হচ্ছে কুচকে যাবে। কিন্তু এরকম তো আমরা চাই না যে এখানে এরকম হয়ে গেছে, সুতা এরকম হয়ে গেছে, টান সমান না সব জায়গায়। টান টান রাখতে গেলে দুই দিকে টান কি হইতে হবে? সমান হতে হবে। এখন বড় কি আমাদের? অবশ্যই হচ্ছে টি বড়। উপরের দিকে যেহেতু যাচ্ছে, উপরের বল বড়, নিচের বল কি ছোট। টি মাইনাস m1g ইকুয়ালস হচ্ছে কি লিখবো? m1a। ইকুয়েশন পেলাম কত? 2 নাম্বার ইকুয়েশন পেলাম। তো এখন হচ্ছে এই দুটো ইকুয়েশন যে পেয়েছি যোগ করে দেই। m2g মাইনাস m1g যোগ করছি, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যোগ করে দিচ্ছি। যোগ করলে কি আসবে? m2a প্লাস m1a এরকম আসবে। এখন এখান থেকে g কমন নেই, আর ওই পাশ থেকে a কমন নেই, a কমন নেই, আর এখান থেকে হচ্ছে g কমন নেই। তো এরকম কমন টমন নেওয়ার পর আমাদের থাকবে কি? থাকবে হচ্ছে m2 মাইনাস m1, m2 প্লাস m1g। ঠিক আছে, তো এখন মনে হয় না এই প্রশ্নের আনসার বের করার কোনো দরকার আছে। বুঝতেই পারছি সবাই যে m1 জানি, m2 জানি, g জানি, a বের হয়ে আসবে। এবার কি করব? এর মান নিয়ে, সরি, এই এর মান নিয়ে এখন কি করব? এই যে a পেলাম না, এই এর মান নিয়ে আমরা যে কাজটা করব, তো চলো দেখি কি করা যায়। যে কোনো একটি ইকুয়েশনে বসিয়ে দিব, তাহলেই আমরা টি এর মান পেয়ে যাব। জিনিসটা মনে হয় আশা করি বুঝছি। এই যে এর মান নিয়ে আমরা কি করলাম? একটি ইকুয়েশনে বসিয়ে দিলাম, এখান থেকে আমরা টি এর মান পেয়ে গেলাম, বা টান বল পেয়ে গেলাম। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে এই অঙ্কটা কিভাবে করতে হয়। তো চলো এবার হচ্ছে আমরা সামনে আগাই আস্তে আস্তে। এই অঙ্কটা খুবই সহজ ছিল। আচ্ছা, সমীকরণ দুইটা বুঝি নাই, তো নাবিল বলছে ভাইয়া সমীকরণ দুইটা হচ্ছে বুঝি নাই, কারণ হচ্ছে কি সমীকরণ দেখো, আমি নাবিলকে একটু বলে দেই। বস্তু যেদিকে যাবে সেদিকের বল বেশি, অন্যদিকের বল হচ্ছে কম। সিম্পল, যে এদিকে নাবিল খেয়াল করো, এদিকে 10 নিউটন কাজ করছে, উপরের দিকে 60 নিউটন কাজ করছে। বস্তু কোন দিকে যাবে? নাবিল বলো তো, কোন দিকে যাবে? চ্যাট বক্সে জানা দাও, কোন দিকে যাবে? নিচে যাবে। কত বলে যাবে? কত বলে যাবে? 3 নিউটন বলা যাবে। তাই তো হয়েছে এখানে যে বস্তু
নিচের দিকে m2g, উপরের দিকে t, যাচ্ছে কোন দিকে? নিচে। তো তুমি কি বড় থেকে ছোট বাদ দিয়েছো, তো m2g থেকে t বাদ দিয়েছো। ঠিক আছে, আমরা তো অলরেডি মাইনাস করে ফেলেছি। আর টান বল সমান হলো কেন? টান বল যদি সমান না হয়, সুতা দেখবো যে এরকম এরকম এত সুন্দর স্মুথ থাকবে না। ঠিক আছে, স্মুথ থাকবে না, কুচকে যাবে কোনো জায়গায়, চিকন হয়ে যাবে, তো এইসব আমরা হ্যাঁ, চাই না। হ্যালো শীতল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি এটা অনেক কোশ্চেন পেতেছি, আমি এটা একটু উত্তর দিয়ে দিই তাহলে সোজা হবে। এটা হচ্ছে নিউটনের থার্ড ল, এটা নিউটনের থার্ড ল। একটা বল যদি আরেকটা টি টানে টান দেয়, আরেকটা টি বলে টান দিবে। এটা নিউটনের তৃতীয় সূত্র। এই জন্য হইতেছে দুইটা টি এর মান কি হবে? সমান হবে। অনেকেও কোশ্চেন করছো, তো তাই আমি ভাই লাইভে এসে উত্তরটা দিয়ে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ শীতল। আচ্ছা, এবার চলো আমরা রিফটের অঙ্কে চলে যাই। তো রিফটের অঙ্ক হচ্ছে যে এই হচ্ছে আমাদের লিফট, এখানে হচ্ছে আমাদের আরেকটি লিফট। তো এখানে মনে করো যে একজন দাঁড়ায় আছে। ঠিক আছে, এই হচ্ছে কে একজন দাঁড়ায় আছে, এখানে এখানে একজন দাঁড়ায় আছে, এখানে আরেকজন দাঁড়ায় আছে। ঠিক আছে, সরি, ধরো আমি যেভাবে আঁকলাম আর কি। ঠিক আছে, দুজন মানুষ দাঁড়ায় আছে। তো এখন যেটা হচ্ছে, এই লিফটের এই যে বস্তু, এই এর ভর হচ্ছে m, এর ভর হচ্ছে m। এই লিফট হচ্ছে এ ত্বরণে উপরে যাচ্ছে, আর এই লিফট হচ্ছে এ ত্বরণে নিচে নামছে। এখন দেখো সবাই ভালো মতো খেয়াল করো যে এই ব্যক্তির ওজন, এই ব্যক্তির ওজন mg কাজ করবে কোন দিকে? mg কাজ করবে খাড়া নিচের দিকে। আর প্রতিক্রিয়া বল আর কাজ করবে কোন দিকে? আর কাজ করবে একদম উপরের দিকে। সেম ব্যাপার এখানেও, বস্তুর ওজন কাজ করবে কোন দিকে? খাড়া নিচের দিকে। প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে? আর কাজ করবে উপরের দিকে। এখন আমাকে বলো তো, প্রথম লিফট হচ্ছে কোন দিকে যাচ্ছে? প্রথম এই যে এই লিফট হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তো বলো তো এখানে আর বড় নাকি এমজি বড়? আর বড় নাকি এমজি বড়? একটু বলো তো আমাকে সবাই। প্রথম লিফট হচ্ছে উপরের দিকে যাচ্ছে, এই লিফট, তো এখানে বড় কে? উপরের দিকে যেহেতু যাচ্ছে, আর বড়, উপরের দিকের বড় বড় হবে। তো আমি এখানে লিখতে পারি কি, আর থেকে এমজি বাদ দিব। বাদ দিলে আমি কি পাবো? ওই যে সাম অফ এফ সমান সমান এম এ, ইকুয়ালস কি এম এ পাবো। এখান থেকে আমরা যদি প্রতিক্রিয়া বল আর সমান সমান লিখতে চাই, কি চলে আসবে? এম জি প্লাস এ। ঠিক আছে, এই হচ্ছে একটি সূত্র আমরা পেয়ে গেলাম। এখন সেম ব্যাপার এখানেও দেখো, সেকেন্ড লিফটের ক্ষেত্রে আমাকে বলো তো এমজি বড় নাকি আর বড়? কারণ সেকেন্ড লিফট হচ্ছে নিচের দিকে নামছে, সেকেন্ড লিফট হচ্ছে নিচের দিকে নামছে। তো আমাকে একটু বলো তো, চ্যাট বক্সে জানাই দাও যে এখানে বড় কে? এখানে হচ্ছে এমজি বড়, এখানে হচ্ছে এমজি বড়। তো কার্যকর বল কত হবে? এমজি থেকে আর বাদ যাবে, থাকবে হচ্ছে কি এম এ। তো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। তো এবার হচ্ছে খুবই সহজ একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, রুয়েটে 0607 ব্যাচে আসছিল। তো চলো দেখা যাক কিভাবে সলভ করা যায়। তো 100 কেজি ভরের একজন ব্যক্তি লিফটে দাঁড়িয়ে আছে। তো লিফট কি করলো? 2 মিটার পার সেকেন্ড বেগে ত্বরণে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে চলতে শুরু করলো। তো যেটা বের করতে বলেছে, রোকের উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? তো লিফট যখন উপরে উঠে, প্রতিক্রিয়া বলের সূত্র হচ্ছে এম জি প্লাস এ। তো সূত্র কোনটা ইউজ করব? আর সমান সমান এম জি প্লাস এ। এই সূত্র বের করে আমরা এখান থেকে আসলে আর এর মানটা বের করে ফেলতে পারি। জি এর মান আমরা জানি। ঠিক আছে, আশা করি আমরা এই অঙ্কটা বুঝছি। এবার চলো আমরা হচ্ছে চলে যাই আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, অনেকে আনসার বের করে বলে ফেলেছো, সবাইকে থ্যাঙ্কস আনসার জানানোর জন্য। এবার চলো আমরা ঘর্ষণে চলে যাই। তো এই ঘর্ষণ জিনিসটা হচ্ছে আমাদের জন্য অনেকটা একদম সিম্পলি যদি আমি একটু বলি,
বলি এখানে, ধরো যে এখানে হচ্ছে একটি গাড়ি আছে, এখানে একটি গাড়ি আছে যার ভর হচ্ছে কত, যার ভর হচ্ছে আমাদের 10 কেজি বা এম কেজি। এখন এই গাড়ির উপর তুমি কি করলা, এফ মানের একটি বল প্রয়োগ করলা, এবং এই যে রাস্তা যে আছে, আমাদের গাড়ি যে রাস্তা দিয়ে চলছে, যে যে রাস্তা দিয়ে চলছে, সেই রাস্তার একটি কি থাকবে, ঘর্ষণ বল থাকবে। তো সেই ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীত দিকে। তো এখন কার্যকর বল কত হবে এখানে, কার্যকর বল হবে হচ্ছে এফ মাইনাস এফ কে ইকুয়ালস লিখতে পারবো কি এম এ, এরকম লিখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ঘর্ষণ বল আসলে কোন দিকে কাজ করছে, এই এফ কেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। সে কোন দিকে কাজ করে, সে কাজ করে হচ্ছে, সে কাজ করে কোন দিকে, ও কাজ করে হচ্ছে গতির বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীত দিকে। তো আমি এখানে লিখে রাখি, ঘর্ষণ বল সব সময় কাজ করে কোন দিকে, গতির বিপরীত দিকে। ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের কয়েকটা কেস নিয়ে আলোচনা করব। এবার চলো দেখি যে ঘর্ষণ বল, আমাদের অঙ্ক করতে লাগে দুই প্রকার ঘর্ষণ বল, অনেক প্রকার ঘর্ষণ বল আছে, আমাদের এখন অঙ্ক করতে দুই প্রকার ঘর্ষণ বল লাগবে। একটি হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল, স্ট্যাটিক বোঝানোর জন্য এস দেওয়া, আরেকটি হচ্ছে গতিশীল ঘর্ষণ বল। ঠিক আছে, তো ভালো মতো খেয়াল করো। যদি বাতাসের বাধা থাকতো তাহলে কি হইতো, তখন বাতাসের বাধাও বিয়োগ হয়ে যেত। ঠিক আছে, এবার আসি। তো এইটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ বল, যেটা স্থির বস্তুর উপর কাজ করে। কিরকম, তোমার বাসার আলমারিকে তুমি ধাক্কায় সরাইতে পারতেছো না, ধাক্কা দিচ্ছ কিন্তু সরছে না, তার মানে কি, তুমি বল প্রয়োগ করছো তো মুভ করে নাই, তার মানে অবশ্যই এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে, যেটা তোমার বলকে বাধা দিচ্ছে, তার মানে ওইটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আর এফ কে কি, গতীয় ঘর্ষণ বল, যেটা গতিশীল বস্তুর উপর কাজ করে। ঠিক আছে, যেটা হচ্ছে গতিশীল বস্তুর উপর কাজ করে। তো তুমি আমাকে চ্যাট বক্সে জানায় দাও, এই গাড়ির উপর যে বল কাজ করতেছে এটা কি স্থিতি ঘর্ষণ বল না গতীয় ঘর্ষণ বল, কেউ একজন চ্যাট বক্স আমাকে জানায় দাও, গাড়ির উপর যে বলটা কাজ করতেছে সেটা কি গতীয় ঘর্ষণ বল। সবাই জানাইছি, নাম পড়লাম না আর কি। তো মিউ এস সমান সমান কি হবে, মিউ এস আর, এটা হচ্ছে একটা সূত্র। এফ কে সমান সমান কি লিখবো, মিউ কে আর। ঠিক আছে, এটা সূত্র। আর হচ্ছে কি অবিলম্ব প্রতিক্রিয়া বল, মিউ এস হচ্ছে একটি ধ্রুবক, যেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর মিউ কে হচ্ছে একটি ধ্রুবক, যেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এই মানগুলা প্রশ্নে দেওয়া থাকে, আমরা অঙ্ক করব, তো টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে, চলো আমরা এবার সামনের দিকে আগাই। এবার আমরা হচ্ছে একটি কেস নিয়ে আলোচনা করি, আমরা কেস নিয়ে আলোচনা করি। কেস ওয়ান, কেস ওয়ান কিরকম খেয়াল করে দেখো। আচ্ছা, মোটা হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো যে এখানে মনে করো যে একটি বস্তু আছে আমাদের, যে বস্তুর ভর হচ্ছে কত, যে বস্তুর ভর হচ্ছে আমাদের এম। দেখুন এই বস্তুর উপর ওজন কাজ করছে কোন দিকে, ওজন কাজ করছে খাড়া নিচের দিকে, প্রতিক্রিয়া বল কাজ করছে খাড়া উপরের দিকে। এখানে একটা ব্যাপার আছে, প্রতিক্রিয়া বল কাজ করে কিভাবে, এটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, ও কাজ করে সব সময় তলের উপর লম্ব বরাবর। তুমি যে তল নিয়ে কাজ করছো সেই তলের উপর কি হবে, লম্ব বরাবর কাজ করবে। ঠিক আছে, তলের উপর লম্ব বরাবর কাজ করবে। আচ্ছা,
তো এখন তল কোথায় আমাদের, যদি একটু মোটা করে আঁকি, এই হচ্ছে আমাদের সেই তল যে তলের উপর প্রতিক্রিয়া বল লম্বভাবে কাজ করবে। আচ্ছা, এখন আমাদের যে বস্তু, এই বস্তু উপরে উড়ে যাচ্ছে না, নিচেও নেমে যাচ্ছে না, মানে আকাশেও উড়ে যাচ্ছে না অথবা নিচেও নেমে যাচ্ছে না, তার মানে উপরের বল নিচের বল দুইটা কি সমান। তো এই কেসে আমরা আসলে লিখতে পারি কি, আর সমান সমান এম জি। ঠিক আছে, আর সমান সমান এম জি লিখতে পারি। এবার চলো আমরা হচ্ছে কেস 2 এ চলে যাই। কেস 2 এ চলে যাই। এই কেসটা কিরকম? এই কেস হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো যে এখন এই যে এই বস্তুর উপর আমি কি করলাম, আমি আনুভূমিকভাবে বল প্রয়োগ করলাম। কিভাবে বল প্রয়োগ করেছি লিখে রাখি, আনুভূমিকভাবে বল প্রয়োগ করেছি। এই ফিগার আমরা পরে আসবো, সমস্যা নাই। কিন্তু দেখা গেল কি, তবুও বস্তু কি স্থির। তুমি বল প্রয়োগ করেছো আনুভূমিক বরাবর, তবুও বস্তু স্থির। তার মানে কি হচ্ছে, তার মানে যেটা হচ্ছে এই বস্তুর উপর অবশ্যই বিপরীত দিকে, তুমি যেদিকে বল প্রয়োগ করে গতিশীল করতে চাচ্ছ তার বিপরীত দিকে একটি ঘর্ষণ বল কাজ করছে। যে ঘর্ষণ বল তোমাকে কি করছে, যেই ঘর্ষণ বল তোমাকে গতিশীল হতে বাধা দিচ্ছে। তো এই ঘর্ষণ বলের মানটা কত? ঘর্ষণ বলের মানটা হচ্ছে আমাদের এফ এস। এফ এস কেন লিখলাম? কারণ সে কার উপর কাজ করছে, কারণ হচ্ছে সে স্থির বস্তুর উপর কাজ করছে। স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা স্থির ঘর্ষণ বল বলবো। এখন আমাদের এই বস্তু কি গতিশীল হচ্ছে নাকি হচ্ছে না? অবশ্যই গতিশীল হচ্ছে না। যেহেতু গতিশীল হচ্ছে না, তার মানে এফ আর এফ এস কি সমান। আমরা এখানে লিখে ফেলতে পারি, কালার চেঞ্জ করে লিখি, রেড কালারটা দেখা যায় না মনে হয়। তো আমি এখান থেকে লিখি যে এফ আর এফ এস হচ্ছে কি সমান। এফ এস সমান সমান কি লেখা যায়, মিউ এস আর। এবার আসো পরের কেসে আসি, পরের প্রশ্নটায় আসি, যে এখানে এই বস্তুর ওজন কাজ করছে কোন দিকে? ওজন কাজ করছে খাড়া নিচের দিকে। আর প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? প্রতিক্রিয়া বল কাজ করে এই যে তল দেখতে পাচ্ছি, এই তলের উপর কি হবে, লম্ব ভাবে কাজ করছে, অর্থাৎ এই যে এই দিকে কাজ করছে। ঠিক আছে, আর বস্তু যেহেতু নড়াচড়াই করছে না, তার মানে কি আমরা বলতে পারবো যে উপরে নিচেও নড়াচড়া করছে না, বস্তু একদম স্থির আছে। তার মানে কি আমরা লিখতে পারি না যে আর সমান সমান এম জি? তার মানে আমরা লিখতে পারি না যে আর সমান সমান কি এম জি? তো এখন প্রশ্ন অনেকে বলতেছে যে আর কি, আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা, রিয়াজ বাপ্পা বলছে যে, রিয়াজ বাপ্পার আনসারটা হচ্ছে যে আমরা এখানে যে স্থির ঘর্ষণ বল ইউজ করি এটা হচ্ছে স্থির ঘর্ষণ বলের সীমাস্থ মান। ওকে, এই জন্য আমরা এভাবে লিখতে পারতেছি। আচ্ছা, আর হচ্ছে কি অবিলম্ব প্রতিক্রিয়া বল, উপরের দিকে যে বলটা কাজ করে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। যাই হোক, এবার দেখি। তো এখন এখানে দেখো যে আমরা এখানে মিউ এস আর কে এখানে আর এর ভ্যালুটা আমি বসাই দিই। তো এখান থেকে দেখো এফ সমান সমান কি লিখবো, মিউ এস এম জি। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে, না এফ এস কখনো আর এফ এর থেকে বেশি হতে পারবে না। এফ আর এফ এস অলওয়েজ সমান থাকবে। ঠিক আছে, এফ আর এফ এস অলওয়েজ সমান থাকবে, মানে এফ এস এর মান কখনোই এফ এর থেকে বেশি হতে পারবে না। আর মানে হচ্ছে রিয়াকশন ফোর্স, আর মানে হচ্ছে বাংলাতে লিখে দিই, অনেকে জিজ্ঞেস করতেছে। আচ্ছা, অঙ্কুর লিখে দিচ্ছে সবাইকে। আর মানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল আর কি, বা রিয়াকশন ফোর্স। আচ্ছা, এবার আসে আমরা এই কেসটা মনে হয় বুঝতে পেরেছি। এবার চল আমরা কেস 2 এ চলে যাই। কেস 2 এ চলে যাই। তো এখানে যেটা হয়েছে, এই দুটো ইকুয়েশন কিন্তু আমাদের লাগবে, কাজে লাগবে, খুব ভালোভাবে কাজে লাগবে। এবার এখানে দেখো, এখানে যে বস্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কেস 3। এখানে যেটা হলো, এফ মানের বল প্রয়োগ করলাম আনুভূমিকের সাথে আলফা কোণে।
আনুভূমিকের সাথে আলফা কোণে, তবু বস্তু কিরকম? বস্তু স্থির। এফ মানের বল প্রয়োগ করেছি আনুভূমিকের সাথে আলফা কোণে, তবু বস্তু হচ্ছে কিরকম? স্থির। তো চলো দেখা যাক কি করা যায়। এটা হচ্ছে আমরা কেস 3 পড়ছিলাম। তো তুমি এই যে এখানে একটা এফ মানের বল প্রয়োগ করলা, ঠিক আছে? এবার এফ কে আমি দুটো উপাংশে ভাঙবো। এফ কে আমি দুটো উপাংশে ভাঙবো। এ কোনটা ছিল কত আমাদের? আলফা। তো তার একটি উপাংশ হবে কে? একটি উপাংশ হবে হচ্ছে আমাদের এই উপাংশটা। এই উপাংশটা কত? এফ কজ আলফা। আমাদের আরেকটি উপাংশ হবে কে? আরেকটি উপাংশ হবে হচ্ছে আমাদের এই যে উপাংশটা। এই উপাংশটা কত আমাদের? এই উপাংশটা হচ্ছে আমাদের এফ সাইন আলফা। এখন তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও, যদি বস্তু গতিশীল হতো, ভালো মতো খেয়াল করো প্রশ্ন, যদি গতিশীল হতো তাহলে গতিশীল হতে কে আমাদের হেল্প করতো? যদি বস্তু গতিশীল হতো তাহলে কে আমাদের হেল্প করতো? আচ্ছা, এ ফালুক, তোমার কোশ্চেনটা কিন্তু আমি দেখছি, তুমি এতবার কোশ্চেন না করলেও হইতো। যে এফ এস কেন এফ সমান হবে, এটা তো তোমার হচ্ছে ইন্টারের যে ফার্স্ট ইয়ারে পড়ার কথা ছিল, যে এফ এস হচ্ছে কখন এফ এর থেকে সমান হবে না, কারণ এফ এস টা হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে কত? স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান। এটা হচ্ছে তুমি যদি একটু ইসাক স্যারের বই অথবা সেলু স্যারের বইটা খোলো, তুমি আরো ডিটেলস দেখতে পারবা। এগুলো আমি ধরে নিয়েছি, এগুলো হচ্ছে তোমরা পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এফ কজ আলফা হবে। আশা করি ফারুক তুমি তোমার আনসারটা পেয়েছো, মানে একবার করে আমি দেখি আসলে। এবার আসে এখানে, এবার আসি। এখন দেখো, কিন্তু বস্তু আমাদের কি আছে? বস্তু আমাদের কিন্তু স্থির আছে। তার মানে এফ কজ আলফাকে কেউ একজন আমাকে বাধা দিচ্ছে, যার কারণে বস্তু কি স্থির। তো এই বাধা দানকারী বল এফ এস কোন দিকে কাজ করবে? তুমি যেদিকে বল প্রয়োগ করে গতিশীল করতে চাচ্ছ তার বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ এখানে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? এই দিকে। ঘর্ষণ বল কাজ করবে এইদিকে। এফ এস বল প্রয়োগ করে তুমি বস্তুকে কোন দিকে গতিশীল করতে চাও? সরি, এফ কজ আলফা বল প্রয়োগ করে তুমি বস্তুকে ডান দিকে গতিশীল করতে চাও। ঘর্ষণ বল যদি বাধা দিতে চায় তাকে বল প্রয়োগ করতে হবে কোন দিকে? অবশ্যই বাম দিকে করতে হবে, ঠিক আছে? এবার দেখি আরেকটা ব্যাপার, এই বস্তুর ওজন কাজ করবে কোন দিকে? ওজন কাজ করবে খাড়া নিচের দিকে, আমরা এটা জানি। ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। আর প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে? আমরা আগেই দেখেছিলাম, প্রতিক্রিয়া বল কাজ করবে উপরের দিকে। এবার আমাদের এই বস্তু কি আছে? স্থির আছে। তার মানে হচ্ছে ডানে বামে নড়াচড়া করে না, তাই না? ডানে বামে নড়াচড়া করে না। যেহেতু ডানে বামে নড়াচড়া করছে না, তার মানে কি আমি কি বলতে পারি না ডান দিকের বল এফ কজ আলফা, বাম দিকের বল এফ এস, দুটা কি সমান? যেহেতু ডানে বামে নড়াচড়া করছে না, তার মানে ডান দিকের বল এফ কজ আলফা, বাম দিকের বল এফ এস, দুটা কি সমান? আমি এখান থেকে লিখতে পারি, রেড কালার দিয়ে লিখতে মনে হয় দেখে না কেউ, আমি কালার চেঞ্জ করে নিই। এফ কজ আলফা সমান সমান কি? এফ এস। এফ এস এর জায়গায় লিখতে পারি কি আবার? মিউ এস আর। গেল। এবার আমাদের বস্তু কি উপরে নিচে নড়াচড়া করতেছে? তো সবাই একটু বলো তো, সবাই একটু চ্যাট বক্সে জানায় দাও, উপরে নিচে কি নড়াচড়া করতেছে? না, উপরে নিচে নড়াচড়া করতেছে না। তো উপরে নিচে যেহেতু নড়াচড়া করে না, তার মানে উপরের দিকে যতগুলা বল আছে, উপরের দিকের বলের সমষ্টি সমান কি হবে? নিচের দিকের বলের সমষ্টি সমান হবে। উপরের দিকে বলের সমষ্টি সমান কি হবে?
নিচের দিকের বলের সমষ্টি সমান হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এই বস্তু উপরে নিচে নড়াচড়া করে না, ঠিক আছে? তো এরকম যদি সিনারিও গুলো হয়, যদি এরকম হয়, আগেরটাও সবই সেম, এখানে সবই সেম। তো উপরের দিকে বল কে কে আছে আমরা যদি একটু তাকাই দেখি, উপরের দিকে বল আছে আমাদের আর আর কে, এফ সাইন আলফা, এই দুইজন আছে। তো আমরা এখান থেকে লিখতে পারি আর প্লাস এফ সাইন আলফা সমান সমান লিখতে পারি কি নিচের দিকের বল কে আছে, এম জি। তো এই নিচের দিকে আসলে একটা বলই আছে। তো এখান থেকে তুমি আসলে আর এর মানটা কি বের করতে পারো, কত আসে, এম জি মাইনাস এফ সাইন আলফা। এবার এই যে তুমি কষ্ট করে এই যে আর এর মানটা পেয়েছো, এই আর এর মান নিয়ে কি করবা, এই যে এখানে বসাবো, দেখতে পাচ্ছি আর এর মানটা নিয়ে কি করবে, যেখানে বসিয়ে দিব। তো বসাবো, বসানোর পর দেখি ভ্যালুটা কত আসে। আমি ইচ্ছা করে এখানে ভ্যালুটা বের করতেছি কারণ আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই, সেটা আর এর মান বের মানে ভ্যালু বের করা ছাড়া সম্ভব না। এখান থেকে আমি আর এর মানটা বসাই, ঠিক আছে? তো এখন এখান থেকে তুমি যদি এক লাইন বা দুই লাইন ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখবে এফ এর মানটা কিন্তু বের করতে পারবা। আমি এফ এর মানটা হচ্ছে সরাসরি বের করি, ঠিক আছে? এফ এর মানটা আমি একটু সরাসরি বের করি। ঠিক আছে, এই যে একটা সূত্র আমরা সুন্দর মতো পেয়ে গেলাম। এবার হচ্ছে এই যে সূত্র হচ্ছে এটা। তো এবার দেখো আমি যদি এই ফিগারের দিকে তাকাই, যে এই ফিগারটার দিকে যদি তোমরা একটু তাকাও তা দেখতে পাবা আমাদের এফ বলটা এখানে কত কোণে ক্রিয়াশীল ছিল, আলফা কোণে ক্রিয়াশীল ছিল। এফ বল হচ্ছে কত কোণে, আলফা কোণে ক্রিয়াশীল ছিল, ঠিক আছে? এই যে আশরাফুল বলছে শর্টকাট নাই ভাইয়া, এই যে এটাই তুমি শর্টকাট সূত্র হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে আশরাফুল? আচ্ছা, এবার ভাইয়া খেয়াল করে দেখো, তোমরা এবার চ্যাট বক্স আমাকে জানাও, যদি আমাদের এই এফ বল আনুভূমিকভাবে ক্রিয়া করে, এফ যদি আনুভূমিকভাবে ক্রিয়া করে তাহলে আলফার মানটা কত হবে, একটু চ্যাট বক্সে জানা দাও তো সবাই। আনুভূমিকভাবে ক্রিয়া করলে আমাদের এফ যদি আনুভূমিকভাবে ক্রিয়া করে তা আলফা কত হবে, জিরো হবে, তাই না? আলফা জিরো হবে। এখন আলফা যদি জিরো হয় তাহলে দেখো এফ এর মানটা তুমি কত পাচ্ছ, তাহলে দেখো এফ এর মানটা তুমি পাবা মিউ এস এম জি বাই কস জিরোর মান কত, কস জিরোর মান হচ্ছে 1 আর সাইন জিরোর মান কত, 0। মানে পাচ্ছ কত, শুধু কি মিউ এস এম জি পাচ্ছ না, তাই না? শুধু কি মিউ এস এম জি পাচ্ছ না? তার মানে কি আসলে, তুমি কি আসলে কি এই এই জিনিসটাকে পেয়ে গেলাম না? দেখো আনুভূমিক ভাবে বল প্রয়োগ করে আমরা কত পাই, মিউ এস এম জি পাই। তার মানে আগেরটা চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে আহ, আমাদের নাবিল লিখছে ভাইয়া, ভাইয়া আমাদের বাসা আলমারিতে উপরের নিচে যায় না, সিরিল স্থির, তাহলে এমজি সমান সমান আর কি সব সময় সারাদিনই কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত? হ্যাঁ, প্রতিনিয়ত ওজন যতদিন আছে বস্তুর ততদিন কাজ করে যাবে আর কি, ঠিক আছে? সবসময় এমজি সমান সমান আর কাজ করতেছে। আহ, আহ, ইমরানে ক্ষুধা পেয়েছে, ব্রেক চায়। তো ইমরান তুমি, আমি হচ্ছে আমার ঘড়িতে 11টা 28 বাজে, আমি 11টা 30-এ ব্রেক দিব। ইমরান একটু মনে করাই দিও, ঠিক আছে? ব্রেক না দিলেও মনে করাই দিও, তুমি মনে করে দিলে আমি ব্রেক দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আনত তলে ঘর্ষণ, এটা আমরা ব্রেকের পর এসে পড়বো। তো আমরা একটা কাজ করি, এই যে এই অঙ্কটা করে ফেলি। এই অঙ্কটা কিন্তু সূত্র শিখলাম না মাত্র, সূত্র কি ছিল কেউ একজন, আচ্ছা এত বড় সূত্র আসলে লিখতে পারবা না, প্যারা হয়ে যাবে লেখা, আমি লিখে ফেলি। এখানে ছিল মনে হয় মিউ এস সাইন আলফা, মানে আমি আসলে পরীক্ষার সময় সূত্র আসলে এগুলো প্রুফ করে নিয়ে আসতাম,
আমি হচ্ছে মনে রাখতাম না, এই জন্য আমার মনে থাকে না কখনোই। আমি এটা প্রুফ করতাম পরীক্ষার সময় বসে বসে, যদি আসতো আমার সময় পরীক্ষায়। তো এখানে একটা মেঝেতে একটি বস্তু আছে যার ভর কত, 100 কেজি। কাঠের বক্সকে আমি কি করলাম, রশির সাহায্যে গতিশীল করতে চেষ্টা করা হচ্ছে। তো চেষ্টা করতে গিয়ে কি করলো সে, চেষ্টা করতে গিয়ে এখানে একটি বস্তু মনে করে মেঝের উপর ছিল, চেষ্টা করতে গিয়ে সে যে কাজটা করলো যে আনুভূমিকের সাথে রশি, রশিটিকে আনুভূমিকের সাথে কত কোণে টানছে, 30 ডিগ্রি কোণে এফ বল প্রয়োগ করে টানছে, এবং বাক্স এবং মেঝের স্থির ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে 0.4। তাহলে রশির উপর কত টান প্রযুক্ত হলে বাক্স গতিশীল হবে? রশির উপর কত টান হলে বাক্স গতিশীল হবে, মানে গতিশীল এখনো হয় নাই, গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, তার মানে বস্তু স্থির আছে। তো আমাদের এখানে দেখো এফ এর মানটা আসলে বের করতে বলেছে। আলফা মান হচ্ছে কত, 30। মিউ এস জানো, এম জানো, এখান থেকে কি তুমি আসলে এফ এর মান বের করতে পারবা? এবং আমার মনে হয় না যে এটা আসলে খুবই সহজ একটি অঙ্ক, এফ এর মান বের করতে পারবে। যে তোমরা অনেকে আনসার বের করেছো, কিন্তু ফরচুনেটলি আনসার হচ্ছে এক একজনের এক এক রকম বের হয়েছে, কোনটা যে আনসার আমি নিজেও জানি না। বের করে দেখো ভাই, ভাই ক্যালকুলেটরে বের করে দেখো যে কোনটা আসে, সবগুলো মান দেওয়া আছে, ঠিক আছে। মেবি 367.72 নিউটন আসে। আচ্ছা ঠিক আছে, এটাই আনসার, তোমরা বলছো, এটা আমি বলি নাই। তো যে ভুল হইলে তোমাদের হয়েছে, তোমাদের জন্য হয়েছে, যোগ বিয়োগ আমি করি নাই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাদের দেখো স্থির ঘর্ষণ বল পড়া শেষ, আমরা এখন ব্রেক নিব 5 মিনিটের। এখন বাজে কত, এখন বাজে হচ্ছে 31।